দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 23তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠান। সাথে আছি আমি মিপা বিশ্বাস। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবে তা হচ্ছে বাঙালি সংস্কৃতির বিকাশে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকাই প্রধান। বিষয়ের পক্ষে বলবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ঢাকা, বিষয়ের বিপক্ষে বলবে শেরেবাংলা হল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত করিয়ে দিচ্ছি আজকের বিতর্ক প্রতিযোগিতার বিতার্কিকদের সাথে। পক্ষ দল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ঢাকা এর বিতার্কিকরা হলেন নাইমুর রহমান, নুরুল আফসার ও তাদের দলনেতা মেহেদি হাসান। বিপক্ষ দল শেরেবাংলা হল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা হলেন তাহমিদ হোসেন, শীর্ষ সংসপ্তক ও তাদের দলনেতা মোহাম্মদ রিয়াসাত মোর্শেদ খান। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত জাহাঙ্গীর, ডিন ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; ডক্টর পৃথিলা নাজনীন নীলিমা, অধ্যাপক বাংলা বিভাগ এবং সিনেট সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; অ্যাডভোকেট হাসান মাহমুদ বিপ্লব, প্রাক্তন বিতার্কিক, বিতর্ক সংগঠক এবং আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সম্মানিত বিচারকবৃন্দ, যে সকল বিষয়ের উপর বিতর্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তথ্য ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মঞ্চ সারথী আতাউর রহমান। এবার আমি সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন আজকের বিতর্ক অনুষ্ঠানের নিয়মগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেই। প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবে। এক্ষেত্রে চতুর্থ মিনিটে সতর্কতা সংকেত এবং পঞ্চম মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে তার দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 2 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 1.5 মিনিটে সতর্কতা সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এবারে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে আজকের বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি, আজকের বিতর্ক প্রতিযোগিতায় আমি সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বিজ্ঞ বিচারক মণ্ডলীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং যারা অংশগ্রহণকারী রয়েছেন তাদের প্রতি ভালোবাসা জানিয়ে আমি আমাদের বিতর্ক প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় হচ্ছে বাঙালি সংস্কৃতি বিকাশে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকাই প্রধান। এই বিষয়ের পক্ষে বলবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ঢাকা, বিপক্ষে বলবে শেরেবাংলা হল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আমি শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি আহ্বান করব মঞ্চে নাইমুর রহমান, পক্ষের প্রথম বক্তা, তিনি তার যুক্তি তুলে ধরবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে সুযোগ প্রদান করার জন্য। মাননীয় সভাপতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা বা বিতর্কের জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বাঙালি সংস্কৃতির বিকাশে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকাই প্রধান। মাননীয় সভাপতি, আমি এবং আমার দল বিষয়টির ব্যাপারে বিষয়টিকে মনে প্রাণে সমর্থন করি এবং এজন্য যৌক্তিক কারণে আমরা বিষয়টির পক্ষে অবস্থান নিয়েছি। মাননীয় সভাপতি, আজকের এই বিষয়টি নিয়ে যে কোনো ধরনের বিতর্ক বা আলোচনার পূর্বে সবার আগে আমাদের এই বিষয়টির অন্তর্নিহিত কিছু খুঁটিনাটি বিষয়ের সাথে পরিচিত হতে হবে। মাননীয় সভাপতি, সভাপতি, আমরা যদি বাঙালির সংস্কৃতির দিকে একটু তাকাই তাহলে দেখতে পাবো বাঙালি এমন একটি জাতি যাদের মূল পরিচয় হচ্ছে তারা বাংলা ভাষায় কথা বলে এবং ব্যুৎপত্তিগতভাবে যাদের মূল আবাসস্থল বর্তমান বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ। আমরা মাননীয় সভাপতি আজকে মোটা দাগে বাংলাদেশের স্বাধীন বাঙালিদের সংস্কৃতি নিয়েই কথা বলবো।
মাননীয় সভাপতি, এবং আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি না থাকলে আজ হয়তো আমরা স্বাধীন বাংলাদেশে বসে স্বাধীনভাবে বাঙালি সংস্কৃতির চর্চা করতে পারতাম না। মাননীয় সভাপতি, শুরুতে যদি আমরা একটু বাঙালির সাংস্কৃতিক পরিচয়টাকে এক কথায় প্রকাশ করতে চাই, তাহলে আমরা যেটা দেখতে পাবো, যে পরিচয়টি ভেসে আসবে সেটা হচ্ছে মাছে ভাতে বাঙালি, 12 মাসে 13 পার্বণের বাঙালি। মাননীয় সভাপতি, এবার একটু আমরা বাঙালির সাংস্কৃতিক বিকাশের স্বরূপটা যদি দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাই যে আসলে সংস্কৃতি কী জিনিস। সংস্কৃতি একটি চলমান, গতিশীল এবং পরিবর্তনশীল ধারা, যাকে কোনো গণ্ডি, ক্ষেত্র বা শব্দ দিয়ে বাধা বা সংজ্ঞায়ন করা যায় না। তবে সংস্কৃতির কিছু উপকরণ রয়েছে, যেমন আচার আচরণ, রীতিনীতি, পোশাক পরিচ্ছদ, বিনোদন, খাদ্যাভ্যাস ইত্যাদি, যেগুলোকে দিয়ে সংস্কৃতিকে ব্যাখ্যা করা সম্ভব। মাননীয় সভাপতি, বাঙালি সংস্কৃতির বিকাশ বলতে তাহলে আমরা এই শেকড় বা ভিত্তি ঠিক রেখে সংস্কৃতির এই উপকরণগুলোরই পরিবর্তন এবং পরিবর্ধনের ধারাকেই বুঝব। মাননীয় সভাপতি, আজকে আমরা বাঙালির সাংস্কৃতিক বিকাশকে দুইটি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব। মাননীয় সভাপতি, এক্ষেত্রে আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে বাঙালির আচার আচরণ, রীতিনীতি, ভাষা, ধর্মীয় ব্যবস্থাপনা, খেলাধুলা ইত্যাদিকে ব্যাখ্যা করার চেষ্টা করব, এবং আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা খাদ্যাভ্যাস, বাঙালির পোশাক পরিচ্ছদ, বিনোদন সংস্কৃতি যেমন সঙ্গীত, নাট্যকলা, চলচ্চিত্র, সাহিত্য ইত্যাদি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মাননীয় সভাপতি, এবার আসুন আমরা একটু মধ্যবিত্ত শ্রেণীর সাথে পরিচয় হয়ে নিই। মধ্যবিত্ত শ্রেণী হচ্ছে তারা যারা আর্থসামাজিক অবস্থানের প্রেক্ষিতে বাঙালি সমাজে যে শ্রেণীভেদ আছে, সেই শ্রেণীভেদ অনুযায়ী মধ্যম আয়ের জনগোষ্ঠী। মাননীয় সভাপতি, আজকে যদি আমরা একটু বিতর্কের বিষয়টি বিশ্লেষণ করি, তাহলে আমরা 3টি প্রশ্নের সম্মুখীন হই, যে 3টি প্রশ্নের উত্তর খোঁজার মাঝেই আসলে আমরা আজকের বিতর্কের বিষয়টির সমাধান নিহিত বলে মনে করছি। প্রশ্ন 3টি কি মাননীয় সভাপতি? প্রশ্ন 3টি হচ্ছে, বাঙালি সমাজের সংখ্যাগরিষ্ঠ কারা? 2 নম্বর হচ্ছে, কাদের দ্বারা বাঙালি সংস্কৃতির বিকাশ সবচেয়ে বেশি সম্ভব? এবং 3 নম্বর হচ্ছে, কাদের দ্বারা বাঙালি সংস্কৃতি এতদিন বিকশিত হয়ে এসেছে? মাননীয় সভাপতি, প্রথম প্রশ্নটি যদি আমরা একটু উত্তরের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এবং প্রথম আলোর সর্বশেষ জরিপ অনুযায়ী বাংলাদেশের বাঙালি সমাজে মধ্যবিত্ত জনগোষ্ঠীর সংখ্যাই সবচেয়ে বেশি, এবং তাদের সংখ্যা প্রায় অর্ধেকেরও বেশি। মাননীয় সভাপতি, এবার একটু দ্বিতীয় প্রশ্নের দিকে আমরা যদি যাই, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে কাদের দ্বারা বাঙালি সংস্কৃতির বিকাশ সবচেয়ে বেশি সম্ভব? অবশ্যই উত্তরটা মাননীয় সভাপতি মধ্যবিত্ত। কেন মধ্যবিত্ত মাননীয় সভাপতি? লক্ষ্য করুন, মধ্যবিত্ত সমাজের আসলে সম্পদের পরিমাণটা সীমিত থাকার কারণে তারা শিক্ষা দীক্ষার প্রতি একটু বেশি গুরুত্ব আরোপ করে, এবং এই শিক্ষা দীক্ষার প্রতি বেশি গুরুত্ব আরোপ করার কারণে এই শিক্ষা তাদেরকে সাংস্কৃতিক বিকাশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলে। মাননীয় সভাপতি, আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেটা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতা। যেহেতু আমাদের সমাজে মধ্যবিত্তদের সংখ্যা বেশি, এবং এই সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী যখন শিক্ষা দীক্ষার মাধ্যমে সাংস্কৃতিক বিকাশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, তখন আসলে সাংস্কৃতিক বিকাশে যে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকাই প্রধান হয়ে ওঠে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। মাননীয় সভাপতি, এবার একটু আমরা তৃতীয় প্রশ্নটির দিকে যাই। কাদের দ্বারা বাঙালি সংস্কৃতি এতদিন বিকশিত হয়ে এসেছে? সেটা হচ্ছে মাননীয় সভাপতি অবশ্যই মধ্যবিত্ত। আমরা একটি উদাহরণের মাধ্যমে এটি বোঝানোর চেষ্টা করতে পারি মাননীয় সভাপতি। সেটা হচ্ছে, লক্ষ্য করুন মাননীয় সভাপতি, যে আদিকালের বা প্রাচীনকালের যারা অভিজাত সমাজে ছিল, অর্থাৎ রাজা বাদশাহ বা জমিদার, তাদের পোশাক পরিচ্ছদ বা তাদের খাদ্যাভ্যাস সেগুলো কিন্তু জনজীবনে মিশে যেতে পারেনি, অর্থাৎ বাঙালি সংস্কৃতির অন্তর্ভুক্ত ওভাবে হতে পারেনি। কিন্তু পক্ষান্তরে মধ্যবিত্ত শ্রেণী যে পোশাক পরিচ্ছদ গ্রহণ করেছিল বা মধ্যবিত্ত শ্রেণী যে খাদ্যাভ্যাসকে ধারণ করতে পেরেছিল, যেমন যদি আমরা উদাহরণ দেখি, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে লুঙ্গি, পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার কামিজ এগুলোই, কিংবা খাদ্যাভ্যাসের ক্ষেত্রে ভাত, মাছ, ডাল এগুলোই মাননীয় সভাপতি পরবর্তীতে বাঙালি সংস্কৃতির আনুষঙ্গিক অংশ হয়ে উঠেছে, এবং যার ফলে আমরা একটি বাঙালির পরিচয় পেয়েছি, সেটি হচ্ছে মাছে ভাতে বাঙালি। মাননীয় সভাপতি, এছাড়াও বাঙালির সংস্কৃতি বিকাশে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা কিভাবে প্রধান জায়গাটা দখল করে আছে, সেটি আমার দলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা আরও বিস্তারিতভাবে দেখিয়ে যাবেন। পরিশেষে আমি আমার অবস্থানটা সুস্পষ্ট করে কথা শেষ করতে চাই, সেটা হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিধারাকে মেনে নিয়েই আমরা বলতে চাই যে বাঙালির সাংস্কৃতিক বিকাশে উচ্চ এবং নিম্নবিত্তের ভূমিকা অবশ্যই আছে, আমরা অস্বীকার করি না, কিন্তু সেটা অবশ্যই মধ্যবিত্ত শ্রেণীর তুলনায় কম, এবং মধ্যবিত্ত শ্রেণী মুখ্য ভূমিকাটা পালন করছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। বিপক্ষের প্রথম বক্তা তাহমিদ হোসেনকে আমন্ত্রণ জানাচ্ছি তার যুক্তি উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের বিতর্কে আমাকে কথা বলার সুযোগ প্রদানের জন্য। আজকে আমরা এই বিতর্কটা যে বাংলা ভাষায় করছি, যে বাংলা ভাষা আমাদের ভাষা, আমাদের সংস্কৃতির প্রধান ধারক, সেই বাংলা ভাষা কিন্তু প্রাকৃত এক ভাষা থেকে আসা।
অর্থাৎ আমাদের সমাজের যে অন্তঃজন যারা ছিল, যারা সমাজের নিচু বর্ণের ছিল, তাদের যে ব্যবহৃত ভাষা, এই ভাষাটি আজকে বিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নিয়েছে। আর এই বাংলা ভাষার যে প্রমিতায়ন ঘটেছে, প্রমিতায়নের ফলে যে বাংলা ভাষাটি পেয়েছি, এই প্রমিতায়নে মূল ক্রীড়নকের ভূমিকায় ছিলেন সমাজের উচ্চবিত্ত অর্থাৎ উচ্চ শ্রেণীর মানুষজন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকে উত্থাপিত প্রস্তাবটি বাঙালি সংস্কৃতির বিকাশে মধ্যবিত্তের ভূমিকাই প্রধান, এই প্রস্তাবনাটির বিরোধিতা করছি। আমরা মনে করি আজকে বাঙালি সংস্কৃতির বিকাশে বাঙালি সমাজের সকল শ্রেণীর ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, বরং এক্ষেত্রে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত এই দুইটি আর্থসামাজিক শ্রেণীর চাইতে মধ্যবিত্ত সমাজের ভূমিকা অপেক্ষাকৃত কম। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আসলে আমাদের সবার আগে বোঝা দরকার যে বাঙালি সংস্কৃতির বিকাশ বলতে আমরা কি বুঝি। একটি সংস্কৃতি নিজের বিভিন্ন রকম সামাজিক মিথস্ক্রিয়া এবং নানা রকম উপায়ে বিকশিত হয়। এই বিকাশটি হচ্ছে সংস্কৃতির মধ্যে নতুন নতুন ধারা আসে, অর্থাৎ সংস্কৃতির যে স্বাভাবিক গতিশীলতাটি, সেই গতিশীলতাটি বজায় থাকে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা বাঙালি সংস্কৃতির বিকাশ বলতে বুঝবো যে বাঙালি সংস্কৃতির যে ক্রম অগ্রসরমানতা, অর্থাৎ সংস্কৃতিতে নতুন ধারা আনার বিষয়টি, এইটি হচ্ছে আজকে আমাদের বাঙালি সংস্কৃতির বিকাশ। এই জায়গায় দাঁড়িয়ে মধ্যবিত্ত শ্রেণীটি নিয়ে আমাদেরকে আসলে একটু কথা বলা দরকার, কারণ মধ্যবিত্ত জিনিসটি শুধুমাত্র আর্থিক সঙ্গতির বিবেচনায় নির্ধারণ করাটি আসলে একটু কঠিন। কেন কঠিন? কারণ হচ্ছে আমাদের সমাজে যারা ক্ষমতা কাঠামোয় উপরের দিকে আছেন, তারা যদি অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি ধনী নাও হন, বা তারপরেও তারা কিন্তু উচ্চবিত্তের মতো তাদের জীবন ধারণ করতে সক্ষম হন এবং তারা বিভিন্ন রকম রাষ্ট্রীয় সুযোগ সুবিধা লাভ করে থাকেন। আজকে বঙ্কিমচন্দ্রের কথাই বলি, বঙ্কিমচন্দ্রের মতো আমরা যারা আছেন তাদেরকে আমরা আজকে ঠিক মধ্যবিত্তের কাতারে ফেলবো না, আমরা বলবো তারা উচ্চবিত্ত, কেননা তারা অর্থনৈতিক দিক থেকেও মোটামুটি সচ্ছল এবং পাশাপাশি তারা ক্ষমতা কাঠামোয় অনেক উপরের দিকে অবস্থান করেছেন। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আমাদের বিতর্কটি শুরু করছি। মাননীয় সভাপতি, বাঙালি সংস্কৃতির বিকাশের যদি সময়কাল নিয়ে আমরা কথা বলতে যাই, তবে বাঙালি সংস্কৃতির বিকাশের সময়কালকে হুমায়ুন আজাদ তার লাল নীল দীপাবলি গ্রন্থে 3টি ধারায় বিভক্ত করেছেন। একটি হচ্ছে প্রাচীন যুগ, একটি হচ্ছে সাম্প্রতিক অতীত, আর একটি হচ্ছে বর্তমান। তো প্রাচীন যুগের কথা যদি আমরা বলি, আমাদের প্রাচীন যুগে বাঙালি সংস্কৃতি বলতে আমাদের মাথায় প্রথমেই কি আসে? চর্যাপদ, বিভিন্ন রকম মৃৎশিল্প, লালন এবং বিভিন্ন রকম লোকসঙ্গীত এবং লোকসাহিত্য। এই জিনিসগুলোর সবগুলোই কিন্তু প্রকৃতপক্ষে সমাজের যে নিচু শ্রেণীর মানুষজন, তাদের জীবন ধারণে যে নান্দনিকতার ছোঁয়া প্রদানের উদ্দেশ্য থেকে উৎসরিত, এবং এই জিনিসগুলো পুরোপুরি নিয়ন্ত্রক আমাদের সমাজের যে সকল অর্থনৈতিক দিক থেকে নিচু শ্রেণীর মানুষজন ছিলেন তারা। অপরদিকে অন্যান্য কিছু কিছু শিল্প, যেমন উচ্চাঙ্গ সঙ্গীতের কথা যদি আপনি ধরেন, সেক্ষেত্রে দেখবেন যে এই সকল শিল্প এগুলো হচ্ছে মূলত ধনিক শ্রেণীর অর্থানুকূল্যেই এই জিনিসগুলো হয়ে থাকতো। অর্থাৎ আমাদের শিল্পের মানে যে সংস্কৃতির যে শিল্প অংশটি, এই শিল্প অংশটির ধারাটি পুরোপুরি ওই সময়টাতে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত এই দুই শ্রেণীর মানুষজনের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো। এর পরবর্তীতে দেখুন তারা খাদ্যাভ্যাসের কথা বলে গেলেন। খাদ্যাভ্যাস জিনিসটি আসলে কিভাবে তৈরি হয়েছে এই বিষয়টি তারা দেখিয়ে গেলেন না। খাদ্যাভ্যাস জিনিসটি আসলে মানুষজনের যে জিনিসটি তাদের কাছে সহজলভ্য, আমাদের দেশে বিভিন্ন নদীমাতৃক দেশ, এই জন্য এই দেশের যে মাছ ধরে যে সকল জেলেরা, তারা যেটা দেখা গেছে যে তাদের কাছে সবচেয়ে সহজলভ্য ছিল এই মাছ, ফলে তারা তাদের খাদ্যাভ্যাসে মাছ জিনিসটাকে প্রচলন করেছে। এর থেকেই বাঙালি সংস্কৃতিতে আমাদের এই যে মাছ খাওয়ার অভ্যাসটি আসলে এসেছে। এখানে আসলে মধ্যবিত্ত সমাজের ভূমিকাটি ঠিক কোন জায়গায়, সেটি আসলে পক্ষদল থেকে তারা দেখিয়ে যেতে পারেননি। এবার আসি মাননীয় সভাপতি সাম্প্রতিক অতীতের দিকে। দেখুন, সাম্প্রতিক অতীতে আমাদের শিল্প সাহিত্য রবীন্দ্রনাথের সময় এবং বিভিন্নভাবে এই জিনিসগুলো বিভিন্ন দিকে চলে গিয়েছে। যেমন আপনি আমাদের দেশে আমাদের সাহিত্যে উপন্যাসের জিনিসটির প্রচলন ঘটেছে। এখন এই উপন্যাসগুলোর দিকেই যদি দেখুন, এই উপন্যাসগুলোতে আপনি দেখবেন যে এখানে মধ্যবিত্ত শ্রেণী কেবলমাত্র ভোক্তার যে কাজটি সেটি করছে, অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণী এই উপন্যাসগুলো পড়ছে, কিন্তু বেশিরভাগ উপন্যাস আপনি আজকে পথের পাঁচালীর কথা বলুন, কিংবা চোখের বালির কথা বলুন, কিংবা লাল সালুর কথাই বলুন, দেখবেন যে এই জিনিসগুলো প্রকৃতপক্ষে গ্রামের যে প্রান্তীয় মানুষজন এদের কথা বলছে, নয়তো সমাজের একদম উচ্চবিত্ত শ্রেণী, যেমন চোখের বালিতে যদি আপনি দেখুন মহেন্দ্র, তো এই ধরনের শ্রেণীর কথা বলছে। তাই আসলে ঠিক সাম্প্রতিক অতীতেও আমাদের যে মধ্যবিত্ত সমাজ যে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এরকম নয়। আমাদের দলে পরবর্তী বক্তা এসে বর্তমান সময়ের বিষয়টি ব্যাখ্যা করে দিয়ে যাবেন, তাই আশা করছি প্রস্তাবটি গৃহীত হবেন। ধন্যবাদ। এবার বিষয়ের পক্ষে বলবে দ্বিতীয় বক্তা নুরুল আফসার। দুইটা বিষয়, একটা হলো
যে আমার প্রথম বক্তা যিনি বুঝিয়ে দিয়ে গেছেন যে আমরা মধ্যবিত্ত, যেহেতু অধিকাংশ মানুষ বাংলাদেশে বসবাস করি, যেহেতু একটা জনসংখ্যার বিরাট একটা অংশ যেহেতু মধ্যবিত্ত, সেই মধ্যবিত্তের কিছু একটা অংশ যদি 20% বা 30% যদি হয়ে থাকে, তাদের যেই অবদানটা থাকে সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে, এবং এর বিপরীতে যারা উচ্চবিত্ত অথবা নিম্নবিত্তের তাদের যে অবদানটা অল্প পরিমাণে থাকে তার চাইতে অটোমেটিক্যালি বেশি হয়ে থাকে। আমাদের আজকের বিতর্কের এই অবস্থানটাই আজকে আমরা পরিষ্কার করার চেষ্টা করছি। 2, সেটা হলো যে আপনারা একটা প্রতিরক্ষামূলক একটা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছেন, যে আমরা যা বলছি তার হয়তো একটা বিরোধিতা করতেছেন, কিন্তু ব্যাপারটা আসলে এই জায়গাতে যে আসলে আজকের বিষয় সাপেক্ষে যদি মধ্যবিত্ত যদি প্রধান ভূমিকা পালন না করে থাকে, তাহলে উচ্চবিত্ত অথবা নিম্নবিত্ত কিভাবে সেই জিনিসটা প্রধান ভূমিকা পালন করে সেটা আপনারা যদি আজকে দেখে যেতে না পারেন, তাহলে এই বিতর্ক আপনাদের পক্ষে যায় না। মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, আজকে লক্ষ্য করুন, আমি যে বাঙালি আনার যে সংস্কৃতি, এর মধ্যে যদি আপনি সবচেয়ে বড় উপাদানটা দেখেন যে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে বাংলার যে চর্চা, এই চর্চা করার জন্য অবশ্যই আপনাকে বাংলার প্রতি ধাবিত হতে হবে। আজকে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা অধিকাংশই হলো যে বাংলা মিডিয়ামে আমরা লেখাপড়া করার চেষ্টা করছি, কিন্তু যারা নিম্নবিত্তে আছেন তারা অধিকাংশই হয়তো জীবনের তাগিদের জন্য অতি বেশি পরিমাণে সময় দেন তাদের জীবিকা নির্বাহের জন্য। সেই হিসাবে তারা যদিও লেখাপড়া করে থাকে, তা তুলনামূলকভাবে মধ্যবিত্ত চেয়ে কম হয়। এর বিপরীতে যারা উচ্চবিত্তে আছেন তারা অধিকাংশ সময় দেখা যায় যে পশ্চিমা যে সংস্কৃতি আসে সেটাতে বিশ্বাস হয়ে তারা ইংলিশ মিডিয়ামে ভর্তি করানো তাদের একটা প্রবণতা থাকে। সেই দৃষ্টিকোণ থেকে আজকে আপনি পশ্চিমা সংস্কৃতিকে আমার দেশের সংস্কৃতিতে মিশিয়ে সেটিকে অপসংস্কৃতিতে নিচ্ছেন না ধ্বংস করার চেষ্টা করতেন, সেই বিতর্কটা আলাদা। কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে আপনাদের ধারণাটাই যেখানে যে ইউরোপিয়ান সংস্কৃতি বা অন্যান্য আমেরিকান সংস্কৃতি যদি অধিকতর উন্নত হয়ে থাকে সেটাকে যদি আপনারা ফলো করেন থাকেন, তাহলে মধ্যবিত্তের যে সংস্কৃতি বিকাশের জন্য যে চর্চাটা বাংলার মাধ্যমে হয়ে থাকে, তাহলে এই জায়গাতে আপনারা কিভাবে অধিকতর গুরুত্ব দিতে পারেন উচ্চবিত্ত বা একেবারে নিম্নবিত্তকে? এই প্রশ্নটা আশা করি আপনারা দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, একটা জিনিস খেয়াল করুন, দেখুন আমাদের দেশে কিন্তু এখনও যেই পরিমাণে খেলাধুলাগুলো আছে গ্রাম পর্যায়ে, অতিরিক্ত হোক আর কম হোক আর বেশি হোক, মূলত এই জিনিসগুলো মধ্যবিত্তের মধ্যেই নিহত রয়েছে। আমাদের সবচেয়ে বড় যে কুস্তি খেলাটা হয়ে থাকে চট্টগ্রামে, সেই চট্টগ্রামে কিছুদিন আগে যে বিজয়ী হয়েছিল হোমনার একটা ছেলে, সেও ছিল মধ্যবিত্তের, এবং যে আয়োজক যারা ছিল তারাও ছিল মধ্যবিত্তের। আমাকে আসলে দেখতে হবে যে আয়োজনের ক্ষেত্রে যারা দর্শক হয়েছিল তারাও যেহেতু মধ্যবিত্ত, এইখানে হয়তো নিম্নবিত্তের কিছু লোক অল্প পরিমাণে হয়তো তাদের বিনোদনের জন্য দেখতে এসেছে, অথবা উচ্চবিত্তর হয়তো 1% বা 2% লোক হয়তো দেখতে এসেছে, কিন্তু মূল প্রাণটা কোথায়? যে লক্ষ লক্ষ যে সমাবেশ হয়েছিল তাদের অধিকাংশই যেহেতু মধ্যবিত্তর, সেই হিসাবে এই যে আমার সংস্কৃতি টিকিয়ে রাখা এবং যে বিকাশের ক্ষেত্রে যে তাদের অবদান, এইখানে সুস্পষ্ট রূপে প্রতীয়মান হয় যে মধ্যবিত্তের ভূমিকাটাই আসলে মূল। মাননীয় সভাপতি, আপনি যদি লক্ষ্য করে থাকেন যে আমি একটা ধনাঢ্য পরিবারের সন্তান হয়ে বা উচ্চবিত্তের সন্তান হয়ে যদি আমি আজকে মনে করি যে আমি আমার চলচ্চিত্র জগতের উন্নয়নের জন্য আমি কাজ করে যাব, সেখানে আপনি যদি একটু লক্ষ্য করুন যে ধরেন আমি আজকে একটা ছবি বানানোর জন্য বা চলচ্চিত্র বানানোর জন্য আমি স্পন্সর করলাম বা বিনিয়োগ করলাম, সেই বিনিয়োগ যদি আজকে আপনি পশ্চিমা সংস্কৃতির ধাঁচে করেন বা কোরিয়ান সংস্কৃতির ধাঁচে করে থাকেন, তাহলে কিন্তু এই বাংলার যে মূল প্রাণ দর্শক, সেই দর্শক যেহেতু মধ্যবিত্ত শ্রেণীর, তারা কিন্তু এটাকে গ্রহণ করবে না। যেহেতু গ্রহণ করবে না, সেহেতু আপনার অবশ্যই এই বাঙালি আনার সংস্কৃতিটাকে সঙ্গ করে মধ্যবিত্ত শ্রেণী যেহেতু অধিকাংশ সময় তারা এই জায়গাটাতে সময় দেয় বিনোদনের অংশ হিসাবে, আপনাকে অবশ্যই এই মধ্যবিত্ত শ্রেণীকে প্রাধান্য দিয়েই আপনি বাঙালি আনার সংস্কৃতিকে কেন্দ্র করে আপনি চলচ্চিত্র করতে হবে। সুতরাং এই জায়গাতে আসলে উচ্চবিত্ত যদি চায়ও যে আমি একটা কিছু করার চেষ্টা করব, আপনি মধ্যবিত্তকে অবজ্ঞা করে কিছুতেই সেই জায়গাটাকে আপনি পূরণ করতে পারবেন না। সুতরাং আপনি যদি আজকে এই একটা ব্যাপার যদি লক্ষ্য করে থাকেন, তাহলে অবশ্যই উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের তুলনায় মধ্যবিত্তের যেই অবদান আমার বাঙালির বিকাশের ক্ষেত্রে, বাঙালি সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে, তা অধিকতর বেশি হয়ে থাকে। আর আপনারা যদি সেই জায়গাটাতে যদি বিরোধিতা করতে চান, এবং আপনার প্রথম বক্তা যেই জায়গাতে এসে থেকেছে যে তারা সাধারণত আমাদের বিরোধিতা করার চেষ্টা করেছে, আসলে বিরোধিতার ক্ষেত্র তা নয়। আপনাকে অবশ্যই এটাকে প্রমাণ করে যেতে হবে। যদি মধ্যবিত্ত বিশাল একটা অংশ যদি মূল ভূমিকা পালন না করে থাকে, আপনি কিভাবে উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের মধ্যে দিয়ে জিনিসটার বিকাশ করাতে চাচ্ছেন মূল ভূমিকা হিসেবে, সেটা প্রমাণ করে যেতে হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। এবার বিষয়ের বিপক্ষে দ্বিতীয় বক্তা বলবেন শীর্ষ সংসপ্তক। প্রস্তাবটি ছিল বাঙালি সংস্কৃতির বিকাশে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকাই প্রধান। আমাদের মাথায় রাখতে হবে যে আজকে আমরা মধ্যবিত্ত বলতে, আজকে আমরা সংস্কৃতি বলতে
কেবলমাত্র মানুষের আন্তঃসম্পর্ক ও চর্চার ফলাফলটিকেই বুঝি না। সংস্কৃতি একটি বহুমাত্রিক জিনিস, যেখানে রয়েছে সামাজিক মিথস্ক্রিয়া, রয়েছে আমাদের কালপ্রবাহ এবং আমাদের পরিপ্রেক্ষিতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে তিনটি যে শ্রেণীর কথা বলা হয়েছে এই পর্যন্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, এদের মধ্যে তুলনামূলকভাবে নিম্নবিত্তের অবদানের জায়গাটি কম। কেন কম? যদিও বা তারা সংখ্যায় সবচেয়ে বেশি, আমরা মনে করি যে মধ্যবিত্ত আসলে কখনোই সভ্যতাকে বা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্ববহ কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করে না, বরঞ্চ তারা ধারক হিসেবে কাজ করে। এবং আমরা মনে করি যে পরিবর্তনের ক্ষেত্রে সর্বদাই একটি প্রতিবন্ধক বা একটি বাধা হিসেবে মধ্যবিত্ত দাঁড়িয়েছে। বিষয়টিকে একটু সমাজতাত্ত্বিক দৃষ্টিতে ব্যাখ্যা করা প্রয়োজন। আর মধ্যবিত্ত হলো আমাদের সমাজের ঠিক মাঝামাঝি, সমাজ কাঠামোর ঠিক মাঝামাঝি অবস্থান করা একটি গোষ্ঠী। কাজেই সামাজিক যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে তাদের জীবন ও জীবিকার উপরে প্রভাবটি সবচেয়ে বেশি পড়ে। আমরা যদি অর্থনৈতিক দৃষ্টিতে এটির কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে কোনো একটি বাজেট বা একটি নতুন নীতির ক্ষেত্রে সেটি খুব কম পরিমাণে যারা গরিব বা দরিদ্র রয়েছে তাদের উপর ইফেক্ট করে, কেননা তাদের ক্ষেত্রে পরিবর্তনের জায়গাটি সীমিত। কিংবা যদি আপনি উচ্চবিত্ত হন, সেক্ষেত্রেও আপনার যেহেতু ইনকাম অনেক বেশি, সে ধরনের কোনো একটা প্রভাব রাখবে না। কিন্তু আপনি যদি মধ্যবিত্ত হন, সেক্ষেত্রে আপনার জীবনটি ওলটপালট হয়ে যেতে পারে এরকম ছোট একটি সিদ্ধান্তে। একই রকম বিষয়টি আমরা দেখি সাংস্কৃতিক ক্ষেত্র। কেননা আপনি যখন প্রথমবার আপনার পর্দাটি পাল্টান, আপনি যখন প্রথমবার লালনকে স্থান দেন, তার মাধ্যমে আপনি আসলে সমাজের একটি অন্য অংশকে গ্রহণ করেন, যার প্রতি আপনি এত বছর ধরে অভ্যস্ত ছিলেন না এবং যাকে আপনার দৈনন্দিন জীবনে এখন মিলিয়ে নিতে হচ্ছে। এ ধরনের প্রভাব তাদের জীবন জীবিকার উপর পরিবর্তনগুলো বিস্তার করে বিধায় আমরা দেখেছি যে মধ্যবিত্তরা সাধারণত যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। উদাহরণ হিসেবে যেই রবীন্দ্রনাথকে নিয়ে আমরা এত বেশি গর্ব করি, সেই রবীন্দ্রনাথও কিন্তু নোবেল পাওয়ার আগে এবং যতক্ষণ না পর্যন্ত তার লেখালেখি ক্রিটিক্যালি অ্যাক্লেইম বা সমালোচকদের দ্বারা গ্রহণযোগ্য হয়েছিল, তার আগ পর্যন্ত বিরূপ প্রতিক্রিয়ার শিকার হয়েছিল। কিংবা আমরা যদি আজকে যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, যেমন জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু প্রমুখ আধুনিক যারা সাহিত্যিক রয়েছেন, কিংবা যাদেরকে আমরা কল্লোল যুগ হিসেবে চিহ্নিত করি, তাদেরও বিরুদ্ধে কিন্তু আমরা তাদের অবস্থান বা একটি বাধা দেখতে পেয়েছি। কাজেই এই ধরনের প্রতিবন্ধকতা তারা ধারণ করেছে। কেন এরকমটি মনে হয় যে আসলে তারাই আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? কেন এরকমটি মনে হয় যে তারাই আসলে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে? কেননা যদিও উপরের দিক থেকে, অর্থাৎ উচ্চবিত্ত বা নিম্নবিত্তদের থেকে পরিবর্তনগুলো আসছে, সেগুলোর প্রভাব মধ্যবিত্তের উপর হওয়ায় তারা এটিকে সবচেয়ে বেশি ধারণ করে। কিন্তু মাননীয় সভাপতি, আজকের বিতর্কটি ধারণ করা নিয়ে নয়, আজকের বিতর্কটি বিকাশ নিয়ে, আজকের বিতর্কটি সংস্কৃতিকে এগিয়ে নেওয়া নিয়ে, সংস্কৃতিতে নতুন নতুন জিনিস যোগ করা নিয়ে। চিন্তা করুন রবীন্দ্রনাথের কথা, যিনি বাঙালি সংস্কৃতিকে সবচেয়ে বেশি দিয়েছেন। রবীন্দ্রনাথ ছিলেন উচ্চবিত্তের প্রতিভু। চিন্তা করুন লালনের কথা, তিনি কিন্তু মধ্যবিত্তদের থেকে উঠে আসেননি, তিনি এসেছেন আমাদের নিচের দিকের, অর্থাৎ যারা বঞ্চিত মানুষ ছিল তাদের জায়গা থেকে। তাহলে আমরা এখন আধুনিকদের কথা বলতে পারি, আধুনিক সাহিত্যিকরা যেমন জীবনানন্দ দাশ বা বুদ্ধদেব বসু বা মানিক বন্দ্যোপাধ্যায়, যাদেরকে আসলে মধ্যবিত্ত বলা হয়। কিন্তু প্রথমে যেই জায়গাটিতে দিয়ে শুরু করেছিলাম সেখানে এখন ফেরত যেতে হবে। মাথায় রাখতে হবে যে সংস্কৃতি মূলত মানুষের আন্তঃসম্পর্ক ও চর্চার প্রভাবই নয়, কালপ্রবাহ ও পরিপ্রেক্ষিতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং আধুনিক সভ্যতার যখন, আধুনিক সাহিত্যের যখন বিকাশ হচ্ছিল, তখন কিন্তু আসলে সাধারণ মানুষ সেটিকে একসেপ্ট করেনি, সেটিকে গ্রহণ করেনি। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভেঙে পড়া আমাদের যে সাংস্কৃতিক মনন ও গঠন, তার বিরুদ্ধে একটি প্রতিবাদ, একটি নতুন করে গড়ে ওঠা। এবং সে সময় যারা মধ্যবিত্ত সমাজের প্রধান প্রতিভূ হিসেবে ছিলেন, যেমন আমরা যদি সমালোচক সজনীকান্ত সেনের কথা মনে করি, এরকম লোকেরা কিন্তু তখন আধুনিকতার বিপক্ষে স্থান নিয়েছে। তারা জীবনানন্দ দাশের কবিতাকে কবিতা মনে করেনি। তারা আজকে যে আমরা লুঙ্গিকে অ্যাকসেপ্ট করি, চিন্তা করুন এই লুঙ্গিও কিন্তু এসেছে মায়ানমার থেকে। কাজেই সেই মায়ানমার থেকে আসার কারণটি হচ্ছে এটি সহজলভ্য ছিল এবং গরিব মানুষ এটি ব্যবহার করে সুবিধা পেয়েছে। কাজেই মধ্যবিত্ত কিন্তু কখনোই এই যে বিকাশ, এই যে চেঞ্জের কথা বলছি, সেটি ইনিশিয়েট করতে পারেনি, সেটি সূচনা করতে পারেনি, বরং মধ্যবিত্ত ধারণ করেছে। এবং আজকে তারা যেই সম্পূর্ণ উদাহরণগুলো দিয়েছেন বিতর্কে, হোক সেটি অবদানের কথা, সংখ্যাগুরুর কথা, সেটি কেবল ধারণেই সীমাবদ্ধ, পড়ায় সীমাবদ্ধ। কিন্তু আজকে শাড়ি পরা নিয়ে বিতর্কটি নয়, আজকে শাড়ি পরা কে শুরু করলো এবং কেন শাড়ি পরি সেটি নিয়ে বিতর্ক। ধন্যবাদ। এবার পক্ষে বলবেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ঢাকার তৃতীয় এবং শেষ বক্তা
মোহাম্মদ মেহেদী হাসান। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক এবং বিজ্ঞ প্রতিপক্ষ সবাইকে আমি আমার শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শুরু করছি। মাননীয় সভাপতি, সংস্কৃতি হচ্ছে এমন একটি ধারা যাকে কোনো শব্দ বা কোনো ক্ষেত্র দিয়ে কখনো বাধা যাবে না বা তাকে কোনো সংজ্ঞায়ন করা যাবে না। সংস্কৃতি মাননীয় সভাপতি তখনই বিকশিত হবে যখন তাকে দেশের বেশিরভাগ অংশ, ব্যক্তি জনবলের বেশিরভাগ অংশ গ্রহণ করবে, মনে প্রাণে ধারণ করবে, তখনই সংস্কৃতি কিন্তু বিকশিত হয়, তার পূর্বে কিন্তু না। অর্থাৎ সংস্কৃতি বিকশিত হবার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে আগে ধারণ করতে হবে এবং তাকে পরবর্তীতে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যখন ছড়িয়ে দেওয়া হবে তখনই সেটাকে আমি বিকশিত বলতে পারবো। তাদের কথা আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছি যে তারা স্বীকার করছে যে মধ্যবিত্ত যে সংস্কৃতি আসছে, সংস্কৃতির যে উপনিবেশটা হচ্ছে উচ্চবিত্ত বা নিম্নবিত্তের দ্বারা, সেটিকে গ্রহণ করছে। এখন মাননীয় সভাপতি, প্রশ্ন হচ্ছে এখানে, যেহেতু মধ্যবিত্তরা এটা গ্রহণ করছে, তাহলে মধ্যবিত্তকে এটা কি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যাচ্ছে না? এটা কি তারা কোনো প্রমাণ দেখাতে পারবেন? মাননীয় সভাপতি, আমরা শুরুতে বলে গিয়েছি যে বাঙালি সংস্কৃতির একটি অনেক অতীত রয়েছে, কিন্তু এই অতীতটাকে যদি আমি পর্যালোচনা করতে যাই মাননীয় সভাপতি, উচ্চবিত্তের কথা যদি আগে বলি বা তারও পূর্বে যদি আমি চলে যাই, রেনেসা যখন হয়েছিল মাননীয় সভাপতি, তখন কিন্তু ক্যাথলিক বা চার্চের একটি ক্ষমতায়ন ছিল, তখন উচ্চবিত্তরা এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতো। কিন্তু মাননীয় সভাপতি, যখন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সমাজের, মধ্যবিত্ত সমাজকে আমি প্রাধান্য দিব, মধ্যবিত্তরা যখন দেখলো যে না, আমার উচ্চবিত্তদের সংস্কৃতির সাথে আমি মানিয়ে চলতে পারছি না, আমার নিজস্ব সংস্কৃতির ধারা প্রয়োজন এবং আমি এটাকে বিকশিত করব, আমি একটা ধারা থেকে অনেকটা ধারাতে নিয়ে যাব, তখনই কিন্তু মাননীয় সভাপতি মধ্যবিত্ত বিদ্রোহ করেছে। এবং কালের পর আমি কাল দেখতে পাবো, উদাহরণের পর উদাহরণ দেখতে পারবো যে মধ্যবিত্তরা বিদ্রোহ করে সংস্কৃতি, দেশ, ভাষা, পোশাক পরিচ্ছদকে রক্ষা করে এসছে এবং একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের উদাহরণ আমাদেরকে উপহার হিসেবে দিয়ে গেছে। একেই সংস্কৃতির বিকশিত বা বিকাশের আমি ধারণা বলতে পারি বা স্বরূপ বলতে পারি, অন্য কিছুকে না। মাননীয় সভাপতি, তারা অনেকগুলো লেখকের উদাহরণ দিলেন, সাহিত্যের উদাহরণ দিলেন, যে মানিক বন্দ্যোপাধ্যায় বা রবীন্দ্রনাথ ঠাকুর, তারা হচ্ছে উচ্চবিত্ত ছিলেন, তারা যেটা করে গিয়েছেন সেটি হয়তো না। মাননীয় সভাপতি, রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারে বা জমিদারের পরিবারের সদস্য হলেও কিন্তু মাননীয় সভাপতি তার জীবনযাপন ছিল মধ্যবিত্তদের মতোই। মাননীয় সভাপতি, সমরেশ মজুমদারের যদি কথা বলি, যদি মাননীয় সভাপতি সত্যজিৎ রায়ের কথা বলি, যদি শরৎচন্দ্রের কথা বলি, মাননীয় সভাপতি যদি বুদ্ধদেব বসুর কথা বলি, বেশিরভাগই মাননীয় সভাপতি মধ্যবিত্তদের থেকে উঠে এসেছেন। এবং মাননীয় সভাপতি, তাদের সাহিত্যে আমি কি দেখতে পাচ্ছি? মধ্যবিত্তদের জীবনটাকেই বেশি আলোকপাত করা হয়েছে, কারণ দেশের বেশিরভাগ অংশটাই হচ্ছে মধ্যবিত্ত। তো মধ্যবিত্ত জীবনটাকে যদি আমি আলোকপাত না করি, তাহলে কেন মধ্যবিত্ত সেটাকে গ্রহণ করবে? এক প্রজন্ম থেকে কেন আরেক প্রজন্মের মাঝে ছড়িয়ে দিবে? যদি সেটা না করতো মধ্যবিত্ত, তাহলে আজকে এই সুন্দর সাহিত্য আমি পেতাম না, আজকে রবীন্দ্রনাথ পরবর্তীতে, আজকে নজরুল পরবর্তীতে আমি হুমায়ুন আজাদ পেতাম না, আমি হুমায়ুন আহমেদ পেতাম না। মাননীয় সভাপতি, তাদেরকে পেয়েছি দেখে হুমায়ুন আহমেদের আমি মাননীয় সভাপতি কতগুলো উপন্যাসের কথা বলতে পারি, হিমুর কথা বলতে পারি, মিসির আলী সিরিজের কথা বলতে পারি। সেখানে বেশিরভাগ অংশটাই মাননীয় সভাপতি তাদের মধ্যবিত্ত জীবনধারাকে আলোকপাত করা হয়েছে। তাদেরকে দেখিয়ে যেতে হবে উচ্চবিত্তের জীবনকে আলোকপাত করে দেশের কতগুলো সাহিত্য সফল হয়েছে। মাননীয় সভাপতি, দেশের চলচ্চিত্র সাহিত্যে যদি আমি কথা বলি, চলচ্চিত্র এবং নাটক, একদম মাননীয় সভাপতি মোটা দাগে দেখানো যায় বেশিরভাগ অংশটাই মধ্যবিত্ত জীবনকে আলোকপাত করা হয়েছে। এবং বর্তমানে চলচ্চিত্রের যে আকালটা পড়েছে, কারণ কি মধ্যবিত্ত জীবনকে তারা সঠিকভাবে আলোকপাত করতে পারছে না, যার কারণে মধ্যবিত্তটাকে গ্রহণ করছে না, যার কারণে আজকে চলচ্চিত্র ভেঙে গিয়েছে, কারণ কি মধ্যবিত্তটাকে গ্রহণ করছে না। মধ্যবিত্ত যদি আজকে চলচ্চিত্রকে গ্রহণ না করে, তাহলে কি হয় মাননীয় সভাপতি? মধ্যবিত্ত আজকে অন্য একটা সংস্কৃতিকে গ্রহণ করবে, ওটাই আজকে আমার নতুন বাংলা সাহিত্য বা নতুন বাংলা সংস্কৃতি হয়ে যাবে এবং এটাই পরবর্তীতে আমার বিকাশ হয়ে যাবে। মাননীয় সভাপতি, যদি গানের কথা বলি, বাউল গান, লালনের গান, আব্দুল বয়াতির গান, মাননীয় সভাপতি এই গানগুলো আগে উচ্চবিত্তরাও শুনতো, মধ্যবিত্তরাও শুনতো, নিম্নবিত্তরাও শুনতো। এই গানগুলো এখন আমি মাননীয় সভাপতি যন্ত্র আসার পরবর্তীতে যান্ত্রিক সঙ্গীতের মাধ্যমে আধুনিকায়ন করে শুনছি। কাদের জন্য? মাননীয় সভাপতি মধ্যবিত্তরাই কিন্তু গানগুলি শুনছে। নাটক কারা দেখছে? মাননীয় সভাপতি মধ্যবিত্তরাই দেখছে। মাননীয় সভাপতি, ইংরেজ আমলে যদি কথা বলি, ইংরেজদের যখন তাদের যেই সংস্কৃতি ছিল মাননীয় সভাপতি, তখন উচ্চবিত্তরা ওই সংস্কৃতির সাথে গা মিলিয়ে চলে গিয়েছিল, মধ্যবিত্ত যায়নি, মধ্যবিত্ত টিকে রয়েছিল দেখি এই সংস্কৃতি আজকে আমি এখানে পেয়েছি। মাছে ভাতে বাঙালি। মাননীয় সভাপতি, আজকে দেশের বেশিরভাগ মানুষ মফস্বল বা শহর হয়ে গিয়েছে, তারা হয়তো মাছ পায় না, মাছের দাম বেড়ে গেছে, কিন্তু মাননীয় সভাপতি বাঙালি যেখানে যাক তার ভাত কিন্তু প্রয়োজন। কারণ কি মাননীয় সভাপতি, সে যেখানে গিয়েছে সংস্কৃতিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। এই জন্যই মাননীয় সভাপতি মধ্যবিত্ত ছাড়া অন্য কোনো শ্রেণীর লোক এরকমভাবে মাইগ্রেশন বা পরিভ্রমণ করে না এবং তারাই সংস্কৃতিকে একটা স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এবং এটাই বিকশিত হয়। মাননীয় সভাপতি, আর্থসামাজিক ক্ষেত্রে খাদ্যাভ্যাসের কথা, পোশাক পরিচ্ছদের কথা তারা বললেন যে মায়ানমার থেকে লুঙ্গি এসছে বা এটা আমার সহজলভ্যতা ছিল। মাননীয় সভাপতি, সহজলভ্যতা ছিল দেখেই তো মধ্যবিত্ত এটাকে গ্রহণ করেছে। আজকে মধ্যবিত্ত আপনি যখন দেখবেন একাধারে 10 জন মানুষ লুঙ্গি পরে আছে, একাধারে একজন মানুষ অন্য একটা ধুতি পরে আছে, আপনি কোনটাকে গ্রহণ করবেন? অবশ্যই লুঙ্গিটাকে গ্রহণ করবেন, কারণ মেজরিটি উইন্স ইট অল, একটি কথা রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে। সেখানে মাননীয় সভাপতি আমি দেখতে পারি যে মধ্যবিত্তদের কেন এত প্রভাবটা বেশি। মাননীয় সভাপতি, দেহের মাথাকে যদি আমি উচ্চবিত্ত ধরি, পায়ের অংশকে যদি আমি নিম্নবিত্ত ধরি, মধ্য অংশকে যদি মধ্যবিত্ত ধরি, দেহের এই মাঝখানে মাননীয় সভাপতি পা না থাকলেও মানুষ চলতে পারে, হাত না থাকলেও চলতে পারে, কিন্তু মাননীয় সভাপতি দেহের যে অর্গানগুলো বা গুরুত্বপূর্ণ যে অঙ্গ, কিডনি বলেন,
হৃৎপিণ্ড বলুন, লিভার বলুন, সবগুলোই মাননীয় সভাপতি দেহের মধ্যভাগে অংশ করে। এই মধ্যভাগকে যদি তারা প্রতিবন্ধকতা হিসেবে চিন্তা করে তাহলে মাননীয় সভাপতি এখান থেকে যে আমাদের মস্তিষ্ক যে ঘটনাটা বা সিগন্যালটা পারে সেটা কখনোই আমাদের দেহের নিম্ন অংশ পর্যন্ত যাবে না। মধ্যবিত্ত এই সংস্কৃতির ধারক বাহক এবং বিকাশের ধারা হিসেবে কাজ করে। তাই বলতে পারি মাননীয় সভাপতি আজকের বিতর্কে পক্ষদল বিষয়টি গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষের শেষ বক্তা মোহাম্মদ রিয়াসাত মোর্শেদ খান, শেরে বাংলা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, উনি তার যুক্তি উপস্থাপন করবেন। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকের যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে বাঙালি সংস্কৃতির বিকাশে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকায় প্রধান। মাননীয় সভাপতি, যুক্তি খণ্ডন দিয়ে শুরু করতে চাই। আজকে তিনি যখন একেবারে একটি মুখস্থভাবে কথা বলে গেলেন যে মধ্যবিত্তকে কেন্দ্র করেই আমাদের সকল ধরনের সাহিত্য বা উপন্যাস রচনা করা হয়েছে। মানে সভাপতি, আপনি খেয়াল করলে দেখবেন 1952 সালের পরে সৈয়দ ওয়ালিউল্লাহ কিংবা হচ্ছে আজকে যদি আমরা তাকাতে পারি মনির চৌধুরীর দিকে, তাদের যে গল্পগুলো, তাদের যে নতুন একটি ভাষার স্রোত আমরা পাচ্ছি, সেখানে কিন্তু আপনি কবরে দেখতে পাবেন মুর্দা ফকিরকে, আপনি লাল সালুতে দেখতে পারবেন ভণ্ডপীর মজিদকে। অর্থাৎ আপনি যাদেরকে আজকে আমাদের বাংলা সাহিত্য বা 52 পরবর্তী সময়ের পথিকৃৎ চিন্তা করছি, তারা যেভাবে বলে গেলেন একেবারে দায়সারাভাবে যে মধ্যবিত্তকে কেন্দ্র করে আমাদের সকল আলোচনা, সেটি ভুল মাননীয় সভাপতি। কেননা তারা যখন দৃষ্টিপাত করছেন তাদের সমস্ত কালজয়ী সাহিত্যের দিকে, তারা তাকিয়েছেন নিম্নবিত্তের দিকে। জহির রায়হান তাকিয়েছেন হাজার বছর ধরে সে আমাদের প্রাচীন আবহমান বাংলার দিকে। একটি মানুষ নিম্নবিত্ত উচ্চবিত্তর জায়গাটি থেকে নিম্নবিত্তের মানুষগুলোকে দেখছেন এবং সেখানে তারা যখন বলছেন যে মধ্যবিত্তই আমাদের সাহিত্যের মূল উপজীব্য, সেটি মাননীয় সভাপতি আর খাটে না। এখন মাননীয় সভাপতি চলে আসুন আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, যেটি তারা বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিকাশের প্রসঙ্গটিতে সবসময় চলমানতার বিষয়টি জড়িত, অগ্রসরমানতার বিষয়টি জড়িত। তারা আজকে বলছেন মধ্যবিত্ত কোনো কিছুকে ধারণ করে রাখে এবং এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটি সত্যি নয়। কেন নয়? খেয়াল করলে দেখবেন 1900 সাল থেকে 1945 সাল পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এই সামাজিক বাস্তবতায় রবীন্দ্রনাথ প্রচুর সাহিত্য রচনা করেছেন। আমরা নজরুলের প্রচুর সাহিত্য দেখেছি। মাননীয় সভাপতি, আমরা সবাই জানি নজরুল এমন একটি পরিবার থেকে উঠে এসেছেন যেটাকে আমরা খুব সহজেই নিম্নবিত্ত পরিবার হিসেবে অভিহিত করতে পারি। আজকে যখন তারা রবীন্দ্রনাথের কথা বলছেন এবং তারা দাবি করছেন যে রবীন্দ্রনাথ খুবই একজন মধ্যবিত্ত কেন্দ্রিক মানুষ, সেটি অত্যন্ত ভুল। কেননা আজকে যখন আমরা রবীন্দ্র চর্চা করি তখন তার কেন্দ্রে থাকে শান্তিনিকেতন এবং জোড়াসাঁকোর ঠাকুর পরিবার। এই যে সিম্বলগুলো বা এই যে প্রতীকগুলো, এগুলো মাননীয় সভাপতি রবীন্দ্রনাথের উচ্চবিত্ত যে একটি পরিপ্রেক্ষিত রয়েছে তার ফসল। কাজে রবীন্দ্রনাথকে ছড়িয়ে দেওয়ার যে ভূমিকাটি, রবীন্দ্র সাহিত্য চর্চার যে প্রতীকটি মাননীয় সভাপতি, সেটি কোনোভাবেই মধ্যবিত্ত কেন্দ্রিক নয়। এবং রবীন্দ্রনাথ যখন আজকে তারা যে বলছেন শুধুমাত্র মধ্যবিত্তকে কেন্দ্র করেই চরিত্রগুলো লিখেছেন, সেটি এমন নয়। তার কাবুলিওয়ালায় আমরা নিম্নবিত্ত কাবুলিওয়ালাকে দেখতে পাই, তার ছুটি গল্পে আমরা ফটিককে দেখতে পাই যে অত্যন্ত নিম্নবিত্ত একটু পরিবার থেকে তার মামার বাড়িতে উঠে এসছে, যে কিনা গল্পের নায়ক। কাজে তারা রবীন্দ্রনাথকে একেবারে মধ্যবিত্ত শ্রেণীর প্রতিভূ ধরে যে প্রস্তাবটি আমাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, সেটি খাটে না। এখন মাননীয় সভাপতি চলে আসুন আরেকটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আমরা বারবার বলার চেষ্টা করছি এবং ধন্যবাদ তারা ব্যাপারটিকে এনেছেন, হুমায়ুন আহমেদকে। আপনি খেয়াল করলে দেখবেন, আপনি যদি হুমায়ুন সাহিত্য নিয়ে আলোচনা করেন 1970 সাল থেকে 2000 সাল পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশের কর্পোরেট পুঁজির উল্লম্ফনের ঠিক আগের মুহূর্তটুকু পর্যন্ত হুমায়ুন আহমেদ যেসব সাহিত্যগুলো নিয়ে কথা বলছেন, ঠিক তারপর হুমায়ুন আহমেদের মধ্যবিত্ত যে প্রীতি, সেটি আমরা কিন্তু আর দেখি না। এরপরে আপনি খেয়াল করে দেখবেন তার সমস্ত ইতিহাস নির্ভর কাজ, মাতাল হাওয়া, জ্যোৎস্না ও জননীর গল্প এবং মধ্যাহ্ন, সবই ইতিহাস নির্ভর কাজ। আজকে তিনি যেভাবে এক বাক্যে হিমুকে এবং মিসির আলীকে মধ্যবিত্ত শ্রেণীর প্রতিভা বলে দিলেন, এমনটি নয়। বরঞ্চ হিমু এবং মিসির আলী হুমায়ুন আহমেদের দার্শনিক প্রকল্প এবং লজিক অ্যান্টি লজিকের এমন একটি প্রকল্প যেখানে আজকাল মধ্যবিত্তকে আপনি সরাসরি বলতে পারেন না এটি মধ্যবিত্ত শ্রেণীর পরিচায়ক। কাজী মাননীয় সভাপতি, এই হুমায়ুন আহমেদ 1970 থেকে 90 সাল পর্যন্ত তাহলে যে তথাকথিত মধ্যবিত্তকে সার্ভ করে এসেছেন বা তাদের কথা বলেছেন, সেটিও খাটে না। কেন খাটে না? কারণ ঠিক তার পরবর্তীতে 2000 পরবর্তীতে যখনই আমরা 21 শতাব্দীতে ঢুকি, তখন আর হুমায়ুন আহমেদ তাদেরকে নিয়ে চিন্তা করছেন না। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলা একাডেমি, আমাদের যে বাংলা একাডেমি 21শে বইমেলা রয়েছে, সেখানেও আপনি দেখতে পান না যে হুমায়ুন আহমেদ চলে যাবার পরে একটি পাঠক গোষ্ঠী, একটি নিবেদিত পাঠক গোষ্ঠী রয়েছে। অর্থাৎ বিকাশের যে জায়গাটি, ধারণের যে জায়গাটি, যেটিকে কিনা হুমায়ুন আহমেদ তাদের বক্তব্য মতে সমর্থন দিয়ে এসেছেন বা পৃষ্ঠপোষকতা করেছেন, সেটিও সত্যি নয়। কেননা যদি তাই হতো তাহলে আজকে আপনি একটি নিবেদিত প্রাণ গোষ্ঠী পেতেন, যারা কিনা নিয়মিত 21শে বইমেলা থেকে ঠিক এরকম বেস্টসেলার বই আমাদেরকে উপহার দিতে পারতো। সেটি কিন্তু ঘটেনি। কাজেই যে মধ্যবিত্তের কথা তাই বলছেন, যার বিকাশ কিন্তু হয়নি। আরেকটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটি হচ্ছে মাননীয় সভাপতি 1900 সাল থেকে 1945 সাল পর্যন্ত রবীন্দ্রনাথের কথা বললাম। 1945 সালের পর থেকে 70 সাল পর্যন্ত, অর্থাৎ হাংরি মুভমেন্টের আগ পর্যন্ত আমরা যাদেরকে দেখি, তারাও মধ্যবিত্ত শ্রেণীর প্রতিভূ নন। বরঞ্চ তারা সেই রবীন্দ্রনাথকে প্রশ্ন করে তারপর উঠে এসছেন। পরবর্তী আমরা হাংরি জেনারেশনকে দেখেছি এবং এর পরবর্তীতে আমরা কর্পোরেট পুঁজির যুগে দেখেছি, যেখানে আসলে মধ্যবিত্তের কোনো জায়গা নেই। আজকে তারা লুঙ্গির কথাটি বলে এসেছেন, মানুষকে অত্যন্ত হাস্যকর। বাংলাদেশে প্রতি বছর
ঢাকা লিটফেস্ট নামে একটি সাহিত্য সভা হয়, ঠিক গত বছরই কিছু কিছু সংখ্যক সংস্কৃতিকর্মী সেখানে লুঙ্গি পরে ঢুকতে যখন চায় তখন তাদেরকে সেখানে ঢুকতে বাধা দেওয়া হয়। এক্ষেত্রেই তারা যেই লুঙ্গিকে আজকে মধ্যবিত্ত শ্রেণীর প্রতীক হিসেবে কল্পনা করতে যাচ্ছেন, সেখানেই কিন্তু আজকে সমাজের দিক থেকে যে বাধাটি, পরিবর্তনের যে বাধাটি, সেটি কিন্তু আর খাচ্ছে না মাননীয় সভাপতি। অর্থাৎ ক্রমাগতভাবে মধ্যবিত্ত শ্রেণী শুধুমাত্র যে ধারকের কাজ করেছেন, বিকাশের কাজটি করেননি, অগ্রসরমানতার কাজটি করেননি। যে মোহিনীর ঘোড়াগুলি আজকে আমাদের সঙ্গীত শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেই মোহিনীর ঘোড়াগুলি যখন 1970-80 দশকে গান গাইতে যান তখন তাকে বাধার সম্মুখীন হতে হয়। এভাবেই মধ্যবিত্ত শুধুমাত্র ধারকের কাজটি করেছে, বিকাশের কাজটি নয়। ধন্যবাদ আপনাকে। এবারে বিষয় বাঙালি সংস্কৃতি বিকাশে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকাই প্রধান, যুক্তি খণ্ডন পর্ব পালা। 2 মিনিট করে প্রতিবক্তা সময় পাবেন। প্রথমে বলবেন পক্ষের দলনেতা মোহাম্মদ মেহেদী হাসান। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবারও বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমরা বারবার বলে এসেছি যে আমি উচ্চবিত্ত নিম্নবিত্তের কোনো ভূমিকা আমি মাননীয় সভাপতি অবজ্ঞার চোখে দেখছি না। কিন্তু মাননীয় সভাপতি, আমরা একটা কথা বারবার বলে যাচ্ছি যে মধ্যবিত্ত গ্রহণের কাজটা যেহেতু করছে, তারাও স্বীকার করছে, তাহলে এত বড় একটা জনগোষ্ঠী যদি গ্রহণই শুধু করে যায়, তারা কেন বিকাশ না করলে মাননীয় সভাপতি, তাহলে আজকে আমাদের সংস্কৃতি কোন ধারায় থাকতো? একটি সুন্দর উদাহরণ নেই মাননীয় সভাপতি। আজকে আমরা এখানে বেশিরভাগ শার্ট প্যান্ট পরে এসেছি, কেউ লুঙ্গি পরে এখানে আসেনি। কারণ কি মাননীয় সভাপতি, আজকে আমরা এটিকে গ্রহণ করা শুরু করছি যে উচ্চবিত্তের একটা সময় যেটা ছিল, আজকে মধ্যবিত্ত যদি সেটাকে গ্রহণ করে, পরবর্তীতে মাননীয় সভাপতি সংস্কৃতির বিকাশ সমানের জন্য মেজরিটির যে ধারাটা রয়েছে সেই সূত্র অনুযায়ী মাননীয় সভাপতি সেটি আমাদের সংস্কৃতিতে চলে আসে। কারণ মাননীয় সভাপতি, সংস্কৃতির উপনিবেশ নামে একটি কথা আছে যে দুটি সংস্কৃতি যখন একত্র হবে তাহলে একটি সংস্কৃতি অবশ্যই কিছু দিতে হবে, একটি সংস্কৃতি দুর্বল হবে আর একটা সংস্কৃতির উপর চড়াও হবে। কিন্তু চড়াও হলেও সংস্কৃতি কেন, একটা সংস্কৃতি কেন একটা সংস্কৃতির ধারণ এবং বাহনে বা বিকাশে কেন বাধা দিতে পারে না? একটি ছোট্ট আমার পার্শ্ববর্তী দেশে একটা উদাহরণ দিয়ে যায় মাননীয় সভাপতি। চীনের প্রথম আলোর জরিপ অনুযায়ী 100 জনে প্রায় 62 জন হচ্ছে মধ্যবিত্ত। এবং চীনকে আমি যদি দেখি, চীন তাদের সংস্কৃতি আজকে প্রায় 5000 বছরের বেশি সময় ধরে রেখেছে। তাদের এখনও ড্রাগন ফেস্টিভ্যাল, নিউ ইয়ার ফেস্টিভ্যাল এখনও হয় প্রায় 5000 বছর পরে। তাহলে মাননীয় সভাপতি, আমি কেন বলতে পারবো না যে বর্তমানে ধাবিত মানে একটি জনগোষ্ঠী, একটি বিশাল একটা অংশ চীন, তারা যদি তাদের সংস্কৃতি মধ্যবিত্ত শ্রেণীর মাধ্যমে ধরে রাখতে পারে প্রায় 5000 বছর, তাহলে মাননীয় সভাপতি আমরা কেন পারবো না? বাঙালি কেন পারবে না? বাঙালি মাননীয় সভাপতি এখনও 5000 বছর হয়নি। শুরুতে বলে গিয়েছিলাম, আমার প্রথম বক্তা বলে গিয়েছেন যে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আজকে আমরা স্বাধীনভাবে এটি সংস্কৃতি চর্চা করতে পারছি। আজকে যদি আমার ইংরেজ আমল থাকতো তাহলে মাননীয় সভাপতি কী হতো? উচ্চবিত্তর একটা সংস্কৃতির দিকে চলে যেত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পেশনার মধ্যে থেকে একটা তাড়নার মধ্যে থেকে একটা চাপের মধ্যে থেকে সংস্কৃতি পালন করতে হতো। তাহলে মাননীয় সভাপতি সংস্কৃতি বিকাশটা হতো না। মধ্যবিত্ত গ্রহণ করে দেখে মাননীয় সভাপতি তাদের সংস্কৃতিটা বিকাশ করতে পারে। তারা বলছে মধ্যবিত্ত ভোক্তার কাজ করতেছে। বেশিরভাগ উপন্যাস বা যেগুলো জহির রায়নের কথা বলুন, নিম্নবিত্তের কেন্দ্র করে লেখা, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, হুমায়ুন আহমেদ, তাদের মধ্যবিত্তর যে প্রীতিটা ছিল সেটা পরবর্তী আর কাজ করছে না। কিন্তু মাননীয় সভাপতি পরবর্তীতে আমরা দেখি মধ্যবিত্তরাই এই মধ্যবিত্ত কেন্দ্রিক যতক্ষণ পর্যন্ত হয়ে গিয়েছিল ততক্ষণই গ্রহণ করেছে। মধ্যবিত্ত স্থান যখন তারা ছেড়ে দিয়েছে, মধ্যবিত্ত তখনই তাদেরকে বর্জন করছে, নতুন কাউকে খুঁজে নেবে। তাই মাননীয় সভাপতি পক্ষদলের যুক্তিগুলো বেশি গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার বিপক্ষের দলনেতা যুক্তি খণ্ডন করবেন মোহাম্মদ রিয়াসাত মোর্শেদ খান। মাননীয় সভাপতি, আপনাকে আবারও ধন্যবাদ। আজকে তারা চীনের প্রসঙ্গটি টেনেছেন এবং বলেছেন যে তারা সেই ঐতিহ্যবাহী ড্রাগন ফেস্টিভ্যালটি এখনও পালন করে। তারা এটি দেখলেন না যে নিম্নবিত্তদের দিয়ে চীনে যে সংস্কৃতি বিপ্লবটি মাও সেতুং করেছিলেন এবং সেটি আজকে চীনে আমাদের আধুনিক চীনের ভিত্তি। অর্থাৎ তারা যেই চীনকে মধ্যবিত্ত তকমা লাগানোর চেষ্টা করছেন সেটি কোনোভাবেই সত্যি নয়, বরঞ্চ তারা সেই চীন, আজকের চীন, সেটিকেই তাদের ভিত্তি মনে করে, যেটি কিনা তাদের সেই তথাকথিত নিম্নবিত্তদের সংস্কৃতি বিপ্লবের ফল। মাননীয় সভাপতি, এরপরে চলে আসুন আরেকটি খুব গুরুত্বপূর্ণ বক্তব্যে। আজকে প্রথম বক্তা যে আমাদের একটি সরলরৈখিক সম্পর্ক দেখানোর চেষ্টা করেছেন যে যেহেতু মধ্যবিত্ত সংখ্যাগরিষ্ঠ, কাজে বিকাশের ভূমিকা তার সবচেয়ে বেশি। এরকম একটি সরলরৈখিক সম্পর্কের মাঝখানের মেকানিজমটি আমরা দেখতে পারিনি। বরঞ্চ মাননীয় সভাপতি যে ধারকের কথাটি বলছেন, যে ধারক না হলে কিভাবে বিকাশ হবে, মাননীয় সভাপতি বিকাশের প্রসঙ্গটি সেটি ক্রমাগত পরিবর্তনশীল। যখনই কোনো কিছুর বিকাশ হবে তখন তার পরিবর্তন হতে হবে এবং আমরা দেখেছি মধ্যবিত্ত সেই বিকাশটিকে বাধা দিয়েছে। সেটি যেরকম কল্লোল যুগের কবিদেরকেও, সেটি যেরকম রবীন্দ্রনাথকে তার নোবেল প্রাপ্তির আগেও, ঠিক সেটি যেরকম হাংরি জেনারেশনকে, এবং ঠিক একইভাবে আমাদের বর্তমান কর্পোরেট পুঁজির যুগেও। মাননীয় সভাপতি, আজকে দ্বিতীয় বক্তা এসে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলার কথা বলে গেলেন। মাননীয় সভাপতি, দুঃখজনক হলেও সত্যি তারা যে বিষয়টি মিস করে গিয়েছেন সেটি হচ্ছে সেই আমাদের উৎসবটির পৃষ্ঠপোষক বাংলালিংক, যেটি কিনা একটি কর্পোরেট পুঁজির প্রতিভা মাননীয় সভাপতি। এবং সেখানে যারা অংশগ্রহণ করেন, যে বিখ্যাত বলিগুলোর কথা আমরা জানি, তাদেরকে আপনি কখনোই তাদের আর্থসামাজিক অবস্থানে কখনোই মধ্যবিত্ত বলতে পারেন না। কেননা আপনি আপনার মূলধারা সংবাদ মাধ্যমে কোনোদিন তাদেরকে শুনেননি। তারা নিম্নবিত্ত এবং সেই নিম্নবিত্ত শোকেস থেকে আপনি তাদেরকে দেখছেন।
তার চেয়ে বড় কথা মাননীয় সভাপতি, আজকে তারা যেভাবে নিম্নবিত্তের শিক্ষা নেই তাই নিম্নবিত্ত কোনো ভূমিকা রাখতে পারে না, এটি অত্যন্ত ভুল কথা। কেননা সেই নিম্নবিত্তের মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী কিংবা সেই নিম্নবিত্তের প্রান্তজ অঞ্চলের কথা, এমনকি মাননীয় সভাপতি আমরা যদি আজকের হরিশঙ্কর জলদাসের কথাও বলি, তিনি উঠে এসেছেন সেসব প্রান্তজ মানুষকে কেন্দ্র করে। অর্থাৎ সাহিত্যে মধ্যবিত্তের ভূমিকা নিতান্তই ভোক্তার, নিতান্তই ধারকের, কোনোভাবেই বিকাশের নয়, চলমান অগ্রসরমানতার নয় মাননীয় সভাপতি। ধন্যবাদ আপনাকে। সংস্কৃতি বিকাশে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকার কথা উঠেছে, কিন্তু দুঃখজনকভাবে হলো সেই মধ্যবিত্ত শ্রেণী আর নেই। এখন হয় উচ্চবিত্ত আছে, না হয় দরিদ্র। আজকে দরিদ্র মানুষরাই পৃথিবীটা বানিয়েছে। ভ্যান গগের দিকে তাকাই, জীবনানন্দের দিকে তাকাই, তারাই বানিয়েছে। বিত্তবান, হ্যাঁ বলা যেতে পারে বিল গেটস বিত্তবান। আমি বিল গেটসে যদি প্রতিদিন 1 কোটি টাকা করে খরচ করে কয়েক হাজার বছর লেগে যাবে। সেই বিল গেটস নিজেকে ঠিক রাখার জন্যে, আত্মাকে বিক্রি না করার জন্যে সে লম্বা লাইনে দাঁড়িয়ে ফাস্ট ফুডের দোকান থেকে সামান্য ফাস্ট ফুড কিনে খাচ্ছে, নিজেকে এটা শিক্ষা দিচ্ছে। আমাদের একটি এই উপমহাদেশেই একটি গ্রন্থ আছে, মহাভারত পুরাণ। সেখানে বকবশী ধর্মের উত্তরে যুধিষ্ঠির প্রশ্ন দিচ্ছে যে সুখী কে? বলছে তিনিই সুখী যিনি কর্মক্লান্ত দিনের পরে নিজ গৃহে ফিরে এসে, পর্ণকুটিরে ফিরে এসে সাকান্ন ভোজনে পরিতৃপ্ত হয় এবং নিজ দেশে থেকে কোনো ঋণ না করে, তিনিই সুখী। আলো দেখিয়েছে কিন্তু মধ্যবিত্ত। সেই স্বামী বিবেকানন্দ, সেই বিদ্যাসাগর, সেই বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ কিন্তু ধনীর পুত্র হয়েও কিন্তু সেই ধনী জীবন যাপন করেন নাই। এবং জাতির জনক তিনিও এক ধরনের কবি ছিলেন। তার 7ই মার্চের বক্তৃতা মানে সেটা একটা উপর থেকে প্রেরিত একটি কাব্য কথার মতোই। তিনিও কিন্তু মধ্যবিত্ত ঘরের ছেলে ছিলেন, তিনি উচ্চবিত্ত ঘরের ছিলেন। আমি উচ্চবিত্তকে বলছি না যে কেউ উচ্চবিত্ত করবে না, এন্টারপ্রেনারশিপ যে থাকবে না সেটা নিশ্চয়ই বহু লোকের কর্মসংস্থা হবে। কিন্তু আমি মনে করি যদি ভোগবাদ মানুষের সর্বনাশ ডেকে আনে, ভোগবাদ মানুষকে দীর্ঘজীবী করতে দেয় না। যা হোক, এখন একটি খুব এই কাজটি আমার পছন্দের নয়। আজকে কে জয়ী হয়েছে, বিজয়ী হয়েছে, আমার কাছে মনে হয় এই যে অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় কথা, জয় বিজয় সবচেয়ে বড় কথা নয়। 23তম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের নাম, আজকের বিষয় বাঙালি সংস্কৃতি বিকাশে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকাই প্রধান। বিজয়ী দল শেরে বাংলা হল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক মোহাম্মদ রিয়াসেদ মোর্শেদ খান। বিজয়ী দলের প্রাপ্ত নাম্বার হলো 74.50। বিজিত দলের নাম্বার হলো 67.96। ব্যবধান খুবই কম, একটা সরু গলির মতো ব্যবধান, কি তার চেয়ে ছোট। 6.54, অর্থাৎ 2 দলই বিজয়ী হয়েছে বলা যায়। ধন্যবাদ সবাইকে। আমরা উপভোগ করেছি এই বিতর্ক। চলুক, আমাদের ভাবনা চিন্তা চলবে, আমরা ভাবি এটা নিয়ে।